একাত্তর সংযোগে আপনাদের সাথে আছি আমি শাবনাম আজিম। বিচারপতিদের অপসারণ বিষয়ে সংবিধানের ১৬শ সংশোধনী বাতিলের রায় বহাল রেখেছে আদালত। ফলে সুপ্রিম কোর্টের বিচারকদের অপসারণের ক্ষমতা জাতীয় সংসদের হাতে থাকছে না। রাষ্ট্রপক্ষ অবশ্য জানিয়েছেন পূর্ণাঙ্গ রায় হাতে পাওয়ার পর তারা রিভিউ করতে পারেন। রাষ্ট্রপক্ষের যুক্তি, এই সংশোধনী ছিল ৭২-এর মূল সংবিধানে ফিরে যাওয়ার প্রক্রিয়া। তবে সেই সংবিধান যারা প্রণয়ন করেন তাদের অনেকেই এই সংশোধনের বিষয়ে আপত্তি জানিয়েছেন। সংবিধানের ১৬শ সংশোধনী বাতিলের পর রায় নিয়ে আলোচনা, সমালোচনা, প্রতিক্রিয়া চলছে। আজকের একাত্তর সংযোগে আমরা কথা বলতে চাই এর কারণ, প্রেক্ষাপট এবং পরবর্তী প্রক্রিয়া নিয়ে। এবং আজ আমাদের সাথে আছেন বিচারপতি সৈয়দ আমিরুল ইসলাম, বাংলাদেশ সুপ্রিম কোর্টের সাবেক বিচারপতি, আছেন অ্যাডভোকেট আব্দুল মতিন খসরু এমপি, সাবেক মন্ত্রী, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় এবং বর্তমানে সভাপতি, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি, এবং আছেন ব্যারিস্টার নাজমুল হুদা, সাবেক মন্ত্রী, সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী। সকলকে স্বাগত জানাচ্ছি একাত্তর সংযোগে। এবং দর্শক, আপনারা আমাদের সাথে যুক্ত আছেন, আমাদেরকে আপনার প্রশ্ন করতে পারেন, মতামত জানাতে পারেন। যেমনটি করে সূচনা করছিলাম সেখান থেকে যদি একটু প্রথমেই বুঝতে চাই যে ১৬শ সংশোধনী কি আসলে মূল সংবিধানে ফিরে যাওয়ার প্রক্রিয়াটি ছিল কিনা, বা কেন এত এত আলোচনা, এত সমালোচনার মধ্যে পড়ছে যখন এই বিষয়টির ক্ষেত্রে একরকম রায় এলো। প্রথমেই যদি আমিরুল ইসলাম আপনার কাছে একটু বুঝতে চাই। দেখেন, যে যদিও আমরা এটাকে ডিউ টু টেকনিক্যাল রিজন আমরা এটাকে ষোড়শ সংশোধনী বলি, কারণ এইটা ৭২-এ গণপরিষদ কর্তৃক প্রণীত যে সংবিধান, মূল সংবিধানে ৯৬ অনুচ্ছেদে যেটা ছিল হুবহু সেইটাই কিন্তু ষোড়শ সংশোধনীর মাধ্যমে আবার পুনঃস্থাপিত হয়। সুতরাং এটা নতুন কোনো বিধান নয়। তো এটাকে ওই টেকনিক্যালি আমরা অ্যামেন্ডমেন্ট বলছি এই জন্য, কারণ ইতিমধ্যে জেনারেল জিয়াউর রহমান সাহেবের আমলে পঞ্চম সংশোধনের মাধ্যমে ওইটাকে বাতিল করে আপনার আসলো সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের বিধান 97-এ। তারপর এই ষোড়শ সংশোধনীতে আবার বর্তমান পার্লামেন্ট ওটাকে আপনার ওই সাবেক সংবিধানে যা ছিল সেখানে চলে গেল। সেই অর্থে কিন্তু, যেই অর্থে আমরা অ্যামেন্ডমেন্ট বলি যে পরিবর্তন করতে, ওইটা কিন্তু তা না। এটা আমাদের আগে যেই মূল সংবিধানে যে বিধানটা ছিল সেখানে এটাকে মধ্যবর্তী পর্যায়ে বিভিন্ন সরকার বাদ দিয়ে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের পন্থা ইন্ট্রোডিউস করেন, আবার সেটাকে বাদ দিয়ে তারা সাবেক ইয়েতে গেল। সেই অর্থে কিন্তু প্রকৃত অর্থে আমার কাছে এটা অ্যামেন্ডমেন্ট না, কিন্তু আইনের কূটতর্কে যেহেতু ইতিমধ্যে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল ছিল সেটাকে বাদ দিয়ে আবার এটাকে প্রতিস্থাপন করা হলো, সেই অর্থে এটাকে অ্যামেন্ডমেন্ট বলা হয়। কিন্তু আসলে কিন্তু এটা আমরা মূল সংবিধানে ফিরে গেছি। তো এইটা একটা প্রশ্ন আমারও মনে, যে গণপরিষদ কর্তৃক প্রণীত যেই সংবিধান এবং মুক্তিযুদ্ধের ফসল হিসেবে যেই সংবিধান, এবং সেই সংবিধানে যখন ফিরে গেল আবার একটা সংশোধনের মাধ্যমে, এইটা কি কারণে এটাকে অসাংবিধানিক ঘোষণা করা হলো, এটা আমরা পূর্ণাঙ্গ রায়টা পেলে পরে আমরা কিন্তু এখন অনুমান নির্ভর কোনো আলোচনা করা আমাদের পক্ষে উচিত হবে না। যেহেতু একটা রায় হয়েছে, এখন এটা পূর্ণাঙ্গ রায় পাওয়ার পর মাননীয় বিচারপতিরা কী যুক্তিতর্ক দেখিয়ে কী বলছেন, তখন আমরা এটার নানা রকম ব্যাখ্যা বা বিশ্লেষণ করতে পারবো। কিন্তু আমরা দেখলাম যখন রায়টি প্রকাশিত হলো তখন সংসদের ভিতরে আসলে একরকম আলোচনা সমালোচনার ঝড় উঠেছে, এবং অনেক সাংসদকে নাম প্রকাশ না করেও অনেকে আর কি মন্তব্য করেছেন যে এটি কেন হবে, এবং এটি আসলে মূল সংবিধানে ফিরে যাওয়ার একটি বিষয় ছিল, এরকম রায়টি আসলে কতটুকু ঠিক হলো, এরকম অনেক কিছু বলার চেষ্টা ছিল। সেখান থেকে আসলে বুঝতে চাই যে কেন এরকম। এটা আমি বলি, এখানে প্রশ্নটা হচ্ছে একটা অধ্যায় কিন্তু উনি বাদ দিয়েছেন, মানে বিচারপতি। এখানে প্রশ্নটা হচ্ছে পঞ্চম সংশোধনী, যেটা অ্যাকচুয়ালি সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলটাকে ইন্ট্রোডিউস করে জিয়াউর রহমানের সময়, সেটা কিন্তু চতুর্থ সংশোধনীকে রিপিল করে। চতুর্থ সংশোধনীতে বিচারকদের অপসারণের ক্ষমতা সম্পূর্ণভাবে রাষ্ট্রপতির হাতে ছিল, সেখানে কোনো সংসদের কোনো প্রশ্ন ছিল না। চতুর্থ সংশোধনীতে বিচারপতিদেরকে অপসারণের ক্ষমতা সম্পূর্ণভাবে রাষ্ট্রপতির হাতে ছিল। তো সেইটাকে পরিবর্তন করে পঞ্চম সংশোধনীতে জেনারেল জিয়াউর রহমান সাহেব যখন আসলেন, তখন এটাকে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল করলেন, যে না, শুধু রাষ্ট্রপতি বিচারপতিদের অপসারণ করতে পারবে না, এটা সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল, অর্থাৎ প্রধান বিচারপতি এবং জ্যেষ্ঠ বিচারপতি নিয়ে সমন্বয় গঠিত সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে
এটার উপরে সুপারিশ হবে, তারপরে রাষ্ট্রপতি তাকে করতে পারবে। সেটাকে অ্যামেন্ড করে আপনার পরবর্তীতে বর্তমানে যে বিতর্ক, সেটা হচ্ছে ষোড়শ সংশোধনী, যেটা ইনফ্যাক্ট পঞ্চদশ সংশোধনী যখন পাশ করা হলো আমাদের বিচারপতি খায়রুল হকের নেতৃত্বে, তখন এই প্রভিশনটাকে কিন্তু চেঞ্জ করা হয়নি। যদিও পঞ্চম সংশোধনীটাকে পুরোপুরি চেঞ্জ করে দেওয়া হলো, রিপিল করে দেওয়া হলো, কিন্তু পঞ্চম সংশোধনীর এই পোর্শনটাকে কিন্তু উনি টাচ করেন নাই। তার মানে সেখানে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের বিধানটা রয়ে গেল। সেটা এই বর্তমান সরকারের আমলে এটাকে ষোড়শ সংশোধনীর মাধ্যমে আবার আপনার সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল বাদ দিয়ে এখন পার্লামেন্টের যে কর্তৃত্ব সেটা বহাল রাখলো। তো আমি মনে করি, আমার এখানে আমার অনেস্ট ভিউ হচ্ছে, দিস ওয়াজ এ কারেক্ট ডিসিশন অফ দ্য গভর্নমেন্ট। কারণ সংসদটা কি? সংসদটা হচ্ছে বাংলাদেশের জনগণের ক্ষমতার বাহক এবং ধারক। অর্থাৎ আমরা আর্টিকেল 7 অফ দ্য কনস্টিটিউশনে বলছি যে জনগণ হচ্ছে সমস্ত ক্ষমতার মালিক, রাষ্ট্রের ক্ষমতার মালিক। ইফ জনগণ ইজ দ্য মালিক, তো জনগণের কাছেই এই সমস্ত পাওয়ার থাকা উচিত। তো সেখানে প্রশ্নটা হচ্ছে যে আমরা এটা কেন প্রশ্নবিদ্ধ করছি এখন? only reason is so far democracy has not been in the right track. অর্থাৎ আজকে যদি সংসদটা সে 5 জানুয়ারি সংসদ না হতো, আর যদি এই সংসদটা এক্স্যাক্টলি জনগণের ইচ্ছার প্রতিফলনে যদি একটা সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে এই সংসদ গঠিত হতো, তাহলে সেই সংসদের হাতে এই পাওয়ারটা থাকা অবশ্যই উচিত। কারণ সেখানে জনগণ ইজ দ্য আলটিমেট অথরিটি, এবং জনগণ তাদের সেই অথরিটি নির্বাহ করে থ্রু দ্য পার্লামেন্ট। পার্লামেন্ট ইজ কল্ড দ্য হাউস অফ দ্য নেশন। এটা জাতির একটা নেশন হাউস। সেখানে যদি জনগণের প্রতিনিধিরা যে কোনো অ্যাপয়েন্টমেন্ট, যে কোনো কিছু তারা করতে পারে। আজকে ব্রিটিশ পার্লামেন্টের ধারাবাহিকতায় আমরা এখানে পার্লামেন্ট এনেছি। আমাদের উই হ্যাভ দিস পার্লামেন্টারি সিস্টেম অফ গভর্নমেন্ট। ব্রিটিশ পার্লামেন্টে তো আনমেক অ্যান্ড মেক সব কিছু পার্লামেন্ট করতে পারে। দে আর দ্য সুপ্রিম অথরিটি দেয়ার। এবং সেখানে আমার মনে হয় সেই জন্যই সুপ্রিমেসি অফ পার্লামেন্টটাকে এই জন্যই করা হয় যে দিস ইজ রিপ্রেজেন্টিং দ্য পিপল ইন দ্য ট্রু পার্সপেক্টিভ। তা আমি মনে করি 5 জানুয়ারির সংসদটা হয়তো ওই সংসদের ক্যাটাগরিতে পড়ে না, কিন্তু পরবর্তীতে যদি বর্তমান সরকার সত্যি একটা সুষ্ঠু এবং অবাধ নির্বাচন দেয়, এবং সেই নির্বাচন যদি সুষ্ঠু এবং অবাধ হয় এবং জনগণের ইচ্ছার প্রতিফলনে হয়, তাহলে যে সংসদটা আসবে, দ্যাট হ্যাজ টু বি দ্য মোস্ট পাওয়ারফুল সংসদ which can also take care of the বিচারপতি। কারণ বিচারপতি after all is not an elected body, it is an unelected body, nominated body। কাজে এটা তো পিপলের রিপ্রেজেন্টেশনের উপরে যেতে পারে। জি, অ্যাডভোকেট আব্দুল মতিন খুসরো, আপনার মন্তব্যটি জানতে চাই বা আপনার বিশ্লেষণটি জানতে চাই। জি, আমি এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় আমরা আলোচনা করছি। তো আমি বেশ নাজমুল হুদা সাহেব কিছু নতুন প্রশ্নের বিতর্কে অবদান করেছেন, ওইটা আমি প্রথমে স্বল্প সময়ের মধ্যে উত্তর দিতে চাচ্ছি। বর্তমান যে সংসদ 5 জানুয়ারি নির্বাচনের মাধ্যমে, এটা জনগণ কর্তৃক নির্বাচিত সংসদ। কারণ কি জানেন, আমাদের সংবিধান আছে একটি সরকার নির্বাচিত হবে 5 বছরের জন্য। 5 বছর পরে জাতীয় সংসদে নির্বাচনের মাধ্যমে যে দল সংখ্যাগরিষ্ঠতা পাবে তারাই সরকার গঠন করবে। 5 জানুয়ারি নির্বাচন ছিল সাংবিধানিকভাবে অবধারিত, এর কোনো অন্যতা ছিল না। ওর মধ্যে আওয়ামী লীগ যদি ইলেকশন না করতো, যারা ইলেকশন করতো ওদের মধ্যে যে মেজরিটি পাইতো তারাই সরকার গঠন করতো। 5 জানুয়ারিতে নির্বাচনে অংশগ্রহণ না করে বিএনপি অন্যায় করেছে, ভুল করেছে, আজকে পস্তাচ্ছে। যদি আপনি 5 জানুয়ারিতে নির্বাচন না হলে কী হতো? দেশে অসাংবিধানিক সরকার হতো বা মিলিটারি মার্শাল গভর্নমেন্ট হতো। সুতরাং 5 জানুয়ারি নির্বাচন, জাতীয় নির্বাচন ছিল সাংবিধানিক নির্বাচন। ওই নির্বাচনের মাধ্যমে বর্তমান সংসদ গঠিত হয়েছে। তারা হলো জনগণের প্রতিনিধি। আর মূল কথা হলো আমাদের দেশটার মালিক জনগণ। জনগণের ইচ্ছা হলো এই সংবিধানের ভিত্তি। এই সংবিধানের বেসিস অফ আওয়ার গভর্নেন্স অর কনস্টিটিউশন ইজ দ্য উইল অফ দ্য পিপল। জনগণের অভিপ্রায় বা ইচ্ছা হলো সমস্ত কর্মকাণ্ডের ভিত্তি। এই সংবিধানও তাই। আমাদের মূল সংবিধান 96 অনুচ্ছেদে যেটা ছিল, সংসদের হাতে বিচারকদের না, অসদাচরণের দায়ে প্রমাণিত অভিযোগ থাকলে ওই অভিযুক্ত বিচারককে অপসারণের ক্ষমতা সংসদের হাতে ছিল। এটা ভারতবর্ষ সহ অনেক দেশে আছে। এতে আপনার এটা অসাংবিধানিক হতেই পারে না। তবে আমাদের মহামান্য সুপ্রিম কোর্ট, অ্যাপিলেট ডিভিশন, হাইকোর্ট দিয়েছে, এই রায় আমাদের জন্য সকলের নিকটই মানা বাধ্যতামূলক। তবু আমরা যতক্ষণ পর্যন্ত আমরা পূর্ণাঙ্গ রায় হাতে পাবো ততক্ষণ পর্যন্ত বুঝতে পারছি না যে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবের নেতৃত্বে 30 লক্ষ মানুষের রক্তের বিনিময়ে যে আমরা
সংবিধান রচনা করেছিলাম এবং তখন 96 অনুচ্ছেদ যেটা ছিল এইটাকে কিভাবে কি কারণে ওনারা কি বলে অবৈধ ঘোষণা করেছেন, সংবিধান বিরোধী ঘোষণা করেছেন। এই সংবিধান তো ওইটা আবার সংবিধান বিরোধী কি হয়? এটা তো আবার রাষ্ট্রপতি নিজের শেখ মুজিবুর রহমান সাহেব তো আবার চতুর্থ সংশোধনী, সেটা তো ফোর্থ অ্যামেন্ডমেন্ট ইজ ডিফারেন্ট ডিফারেন্ট পার্সপেক্টিভ, ডিফারেন্ট থিং। ওইটার সাথে এটা মিলানো যাবে না। আমি যেটা বলছি আমাদের মানে diametrically opposite from parliamentary form to presidential form. That is a different issue. That was the one which আমি was যেটা amended বলতে the Fifth চাচ্ছি, আমি Amendment. যেটা বলতে চাচ্ছি আমাদের সংবিধানে, মূল সংবিধান বলতে পারেন বা মূল সংবিধানে এই 96 অনুচ্ছেদ ছিল যে 2/3 সংখ্যাগরিষ্ঠ এমপিদের ভোটে প্রমাণিত অসদাচরণ বা অসমর্থন অভিযোগে কোনো অভিযুক্ত বিচারপতিকে অপসারণ করা যাবে। বিচারপতিদেরকে না, যাদের বিরুদ্ধে ওই নির্দিষ্ট সংখ্যক, জি, যার বিরুদ্ধে নট অল বিচারপতি, বিচারপতিরা অত্যন্ত সম্মানিত একটা শ্রেণী, তাদের প্রতি মানুষের শ্রদ্ধা আছে, এখনো বিশ্বাস আস্থা আছে, তার আস্থার প্রতীক, দি ট্রাস্ট ইজ অফ আওয়ার কনফিডেন্স। তো এইভাবে যেভাবে ঢালাওভাবে বিচারপতিদের বলি এটা কিন্তু ঠিক না। বিচারপতিদেরকে আমি একটা কথা ব্যাখ্যা করি, বিচারপতিদেরকে অপসারণ করার ক্ষমতা সংসদের নাই যদি না তাদের মধ্যে অসদাচরণের অভিযোগ প্রমাণিত হয়। সংসদের ক্ষমতা নাই, কিন্তু প্রমাণিত অভিযোগ, প্রমাণিত অসদাচরণ হবে। আমাদের সাংবিধানিক ইয়েতে ডিসপেনসেশন অফ কনস্টিটিউশনাল জাস্টিস ওখানে একটা লেকিং আছে, ঘাটতি আছে। সেটা হলো সংবিধানের নির্দেশ আছে 96(2) এবং 3 এই লক্ষ্যে তদন্ত করার জন্য একটা আইন হওয়া উচিত ছিল, একটা পদ্ধতি নির্ধারণ করা হচ্ছিল। আজকে 45 বছর এখন আইন হয়নি, আমরা কেউ করে নেই, এটা আমাদের ব্যর্থতা। এখানে সুস্পষ্টভাবে লেখা আছে, আমি 96(2) একটু বলে শোনাচ্ছি। প্রমাণিত অসদাচরণ বা অসামর্থ্যের কারণে সংসদের মূল সদস্য সংখ্যার অনন্য 2/3 গরিষ্ঠতার দ্বারা সমর্থিত সংসদের প্রস্তাবক্রমে প্রদত্ত রাষ্ট্রপতির আদেশ ব্যতীত কোনো বিচারককে অপসারিত করা যাবে না। দ্যাট ইজ আপনার দি অ্যালিগেশন ব্রট এগেইনস্ট দ্য জাজ হ্যাজ টু বি প্রুভড বাই অ্যান ইন্ডিপেন্ডেন্ট ইনকোয়ারি অ্যান্ড ইনভেস্টিগেশন। ওখানে শোকজ নোটিশে থাকবে, ওই বিচারপতির আত্মপক্ষ সমর্থনের সুযোগ থাকতে হবে, ওনার সাক্ষী প্রমাণ আনতে হবে, সাক্ষীদের যারা করার সুযোগ তাকে দিতে হবে। এটার বিস্তারিত প্রসিডিউর। এটাই কিন্তু এখন হচ্ছে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলটা কিন্তু ওই ইনভেস্টিগেটিং এজেন্সি হিসেবে কাজ করছে। হোয়াট ইজ হ্যাপেনিং ইজ, এখানে আমি একটু আসছি, একজন দর্শক আছে, ফোনটি নিয়ে নি। হ্যালো হ্যালো, জি দর্শক বলুন। হ্যালো, আমি মুজিবুর রহমান মিরপুর থেকে বলছি। জি, আমার প্রশ্ন হলো যে জনগণ যদি সকল ক্ষমতার উৎস হয়, জনগণের ঊর্ধ্বে কি বিচার বিভাগ? জি দর্শক ধন্যবাদ। ঠিক আছে, ওটাই আমি বলছিলাম যেটা, যে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলও কিন্তু একটা ইনভেস্টিগেটিং এজেন্সি। এখানে প্রধান বিচারপতি এবং সর্বজ্যেষ্ঠ বিচারপতিকে নিয়ে যে কাউন্সিলটা হচ্ছে উইথ অ্যানাদার জেন্টলম্যান, সেখানে তাদের হচ্ছে ওই যে অসদাচরণে যে অভিযোগটা আসবে, somebody will have to file a petition যে এই বিচারপতি এই করেছে, এই অসদাচরণ অভিযোগ আছে রাষ্ট্রপতির কাছে। এই পিটিশনটা পাওয়ার পরে রাষ্ট্রপতি সেটা পাঠিয়ে দেবেন সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে, ওনারা সেটা ইনভেস্টিগেট করবেন, করে নিয়ে যদি দেখেন যে হ্যাঁ সত্যি অসদাচরণ আছে, তারা সুপারিশ করবেন রাষ্ট্রপতিকে এই ইসেকে অপসারণ করার জন্য, জজ সাহেবকে অপসারণ করার জন্য। অনলি ডিফারেন্স ইজ এখানে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল ইজ বিকামিং দ্য ইনভেস্টিগেটিং এজেন্সি, whereas under the সংসদীয় পদ্ধতিতে সংসদ will appoint 3-member committee or whichever is the committee for inquiring into the allegation, সেটা স্পিকার অথবা তার সাথে একটা বক্তব্য আছে আমার, সেটা হলো সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল যে পদ্ধতিতে করা হয়েছিল মার্শালের মাধ্যমে, ইট ইজ রং, ইট ইজ আনকনস্টিটিউশনাল। মার্শালের মাধ্যমে এই পবিত্র সংবিধানকে টাচ করা যায় না, এটা সব দেশের সর্বোচ্চ আইন। আমি একটু সার্চ করি, মার্শাল ল ইজ আননোন ইন কনস্টিটিউশনাল জুরিসপ্রুডেন্স। মার্শাল লর মাধ্যমে এই বেয়াদবি করার অধিকার কারো নাই। সংবিধান কখনো মার্শাল লর মাধ্যমে, সামরিক জান্তার আদেশের মাধ্যমে, রং ইজ অলওয়েজ এ রং। একটা পঞ্চম সংশোধনের রায় এই কথাটাই বললো, হ্যাঁ বললো, এবং বললো যে তাদেরকে ভবিষ্যতে মার্শাল ল বলতে কোনো শব্দ আমাদের জুরিসপ্রুডেন্সে নাই। মার্শাল ল যে জাঙ্গল ল, মার্শাল ল ইজ নট এ সিভিলাইজড ল। মার্শাল ল বলতে কোনো শব্দ আমাদের সংবিধানের কোথাও নেই। না, মার্শাল ল তো কেউই অ্যাকসেপ্ট করবে না, বাট দ্য কোয়েশ্চেন ইজ পঞ্চম সংশোধনী ওয়াজ অ্যান অ্যাক্ট অফ দ্য পার্লামেন্ট. It was not a martial law regulation, it was an act of the parliament.
অ্যাক্ট অফ দ্য পার্লামেন্ট ইজ পাস বাই দ্য পার্লামেন্ট, সেই অ্যাক্টটাকে রিপিল করেছে আপনার সেটা হচ্ছে পঞ্চম সংশোধনী। আজকে বিএনপি আপনার র্যালি করছে, বিএনপি র্যালি না, তারা উজ্জীবিত এবং উজ্জীবিত হয়েছে কেন? বিচার বিভাগের স্বাধীনতা আবার ফিরে এসেছে। একটু শেষ করে নিই। আজকে যদি বিচারপতি খায়রুল হক এটা দিতেন, রায়টা দিতেন, বিএনপি কোথায় সেটা সমর্থন জানাতে চাই। জি, কিন্তু যে আপনি যেমন শুরু করেছিলেন আর কি, যখন প্রথমেই বক্তব্যটা রাখছেন, বলছিলেন যে বর্তমানের অবস্থার প্রেক্ষাপটে আসলে যদি 5 জানুয়ারির বর্তমান সংসদ যদি 5 জানুয়ারি নির্বাচনের মাধ্যমে না আসে, তাহলে হয়তো অন্য বিষয়টা হতে পারতো। সুপ্রিম কোর্টের আপিল ডিভিশনকে আসলে এই বিষয়গুলো দেখে রায়টি দেওয়ার কথা, এটা আমি সাধারণ জনগণ হিসেবে একটু বুঝতে চাই, তার কারণ অন্য সময় হলে রায় একরকম হতো। জেনারেল প্রিন্সিপালটা হচ্ছে সংসদের পাওয়ার, দ্যাট ইজ দ্য মেইন থিং। আমাদের আনফর্চুনেটলি আমাদের সাবকন্টিনেন্টে এই জিনিসটা তো হয়ে আসছে যে আমরা সবসময় কোনো না কোনোভাবে পার্লামেন্টকে প্রশ্নবিদ্ধ করি। উনি ঠিকই বলেছেন, 5 জানুয়ারি নির্বাচন হয়েছে, অনির্বাচিত অনেকেই আবার ওখানে সংসদ সদস্য হয়েছেন, আনকন্টেস্টেড, তারা তো নির্বাচন বলা যায় না। আমি শেষ করি। তো সেখানে এই পার্লামেন্ট ইজ বৈধ, এবং বৈধতা কিন্তু সমস্ত কর্মকাণ্ডের মধ্যে থেকেই তারা পাচ্ছে। Internationally it is also recognized as a thing, but when you apply your conscience, যে না এটা কি সত্যি জনগণের পুরা রিপ্রেজেন্টেশন কিনা, জনগণ তো এখানে ট্রুলি পুরাপুরি রিপ্রেজেন্টেড হয় নাই। এখন আপনি জনগণ হচ্ছে সকল ক্ষমতা মালিক, সেই একটা সংসদ, যেই সংসদটা জনগণের এই ক্ষমতাটাকে ট্রুলি রিপ্রেজেন্ট করছে, দে আর দ্য মোস্ট পাওয়ারফুল বডি হু ক্যান ইভেন থ্রো আউট দ্য বিচারপতি। এইটা হলো একটা রাজনৈতিক বক্তব্য, এটা কিন্তু আইনি বা সাংবিধানিক, একটু আসলে বুঝতে চাই। হ্যাঁ, এটা সাংবিধানিক, ওনার যে বক্তব্যটা দিলেন এটা রাজনৈতিক বক্তব্য, এটা কোনো সাংবিধানিক, আমি জোরে বলছি বলে বলতেছেন না, আইনি বক্তব্য না। তার কারণ আমাদের পার্লামেন্টের আর্টিকেল 64-এ বলা আছে পার্লামেন্টের সদস্যরা নির্বাচনের মাধ্যমে, আয়ুষ্কাল হলো 5 বছর ফ্রম দ্য ডেট অফ 65, আর হলো পরবর্তী নির্বাচনের মাধ্যমে আমাদের জাতীয় সংসদের সদস্যরা নির্বাচিত হবেন। আপনি 71 থেকে আরম্ভ করে আজ পর্যন্ত যতগুলি ইলেকশন হয়েছে, এখন আমি একটা কনস্টিটিউয়েন্সি থেকে কন্টেস্ট করছি, সেখানে কোনো ক্যান্ডিডেট নাই, কি হবে? আর পিওতে কি বলে আমাকে আনকন্টেস্টেড ডিক্লেয়ার করতে হবে, কোনো আইনের বিধানই আইনের বিধানই হলো আসনে যদি একমাত্র সদস্য থাকে। আমি ঘোরাবাইকে প্রশ্ন করতে চাই, মনে করেন আপনি নির্বাচন করলেন আপনার দুহার থেকে, অন্য কেউ আপনার বিরুদ্ধে কন্টেস্ট করলেন আগামী ইলেকশনে, আমি আপনাকে বলি একটা কথা, প্লিজ আন্ডারস্ট্যান্ড, জোর করে কিছু প্রমাণ করার কিছু কারণ নেই। কারণ হচ্ছে উই অল নো 151 অর্ধেকের উপরে সংসদ সদস্য অনির্বাচিত, 153। এটা ওই নট ওয়ান অফ দোজ যে নাজমুল হুদা যেটা কন্টেস্ট করলো না সেটা এগেনস্ট অনির্বাচিত, সেটা না তো, এটা তো অন্য টাইপের একটা রাজনৈতিক আন্দোলনের একটা বক্তব্য রাখি, রাজনৈতিক একটা আন্দোলনের প্রেক্ষাপটে। এটা আমার সাথে একমত হওয়া না হয় আপনার ব্যাপার। সেখানে হলো বিএনপি যেভাবে জ্বালাওপোড়া করতেছিল, মানুষ পুরে মারছিল, সেখানে মানুষ ভয়ে 153 জায়গায় হয়তো পার্টিসিপেট করে নাই। এই জন্য অন্যরা যে ইলেকশন করতো, যেমন আমি ইলেকশন করে এসেছি এইবার, আমার সাথে একজন প্রফেসর, আমার চেয়ে অনেক সিনিয়র, আমার চেয়ে অনেক যোগ্য ব্যক্তি হয়তো বা, কিন্তু আমি তৃণমূল পর্যায়ে থেকে রাজনীতি করি, মানুষ আপত্তি বিপদে সবসময় থাকি, এই জন্য হয়তো বা আমাকে ভোট দিয়েছে, আমাকে তো কন্টেস্ট আসতে হয়েছে এবারও। না, সেটা ঠিক আছে। আমি সংসদে যেহেতু প্রশ্নটি মানে একেবারে সাধারণ জনগণের কাতার থেকে দাঁড়িয়ে আসলে আমার প্রশ্নটি ছিল যে প্রকৃত অর্থে একটি রায় যখন আসে তাতে কি আসলে বাস্তবতা, পরিস্থিতি এগুলো বিবেচনায় আসে নাকি আইন যা বলছে সেখান থেকে যাচ্ছে, সেটি আমার বোঝা ছিল। আরো অনেকগুলো বিষয় নিয়ে কথা বলতে চাই, পর্যন্ত তো আপনি বলতে পারছেন না। জি, বিরতি থেকে ফিরে এসে নিশ্চয়ই আলোচনা আরো হবে। আমরা বিরতি থেকে ফিরে আসি। মাননীয় বিচারপতি বলছেন বারবারই পলিটিক্যাল এসেনশিয়ালি লিগ্যাল বিতর্ক হচ্ছে। জি, আমরা বিষয়টা আরো স্পষ্ট করে বুঝতে চাই। বিরতি থেকে ফিরে আসি। দর্শক নিচ্ছে বিরতি, ফিরছি অল্পক্ষণ বাদে।
ভবিষ্যতে অন্য কথা, ষোড়শ সংশোধনী ফেরা হলো না 72-এ, এই শিরোনাম নিয়ে আজকে আমরা কথা বলছি। একাত্তর সংসদ আরেকবার আমন্ত্রণ জানাচ্ছি এবং যে প্রশ্নটি এখন করতে চাই তা হচ্ছে কি, কিছুক্ষণ আগে আপনি বলছেন যে অ্যাডভোকেট আব্দুল মতিন খসরু যে 2/3 ভোটটি পেলে তবেই কিনা আসলে বিচারপতি অপসারণের বিষয়টি আসতো। 2/3 ভোটই সংসদে কিভাবে পাওয়া সম্ভব? তার কারণ 2/3 ভোট আসলে বিশাল একটি ভোট। 2/3 ভোট যখন একটা দলের থাকবে মেজরিটি মেম্বার, তারা তখন করতে পারবে। 2/3 মেজরিটি ছাড়া কেউ এই বিচারক অপসারণ করতে পারবে না। এটা একটি দলের হতে পারে, কয়েকটি দল মিলেও হতে পারে। সুতরাং আজকে আমাদের বর্তমান ক্ষমতাসীন দলের 2/3 মেজরিটি আছে, ভবিষ্যতে কারো নাও থাকতে পারে। তো না থাকলে হবে না, এটি কন্ডিশন প্রেসিডেন্ট, আমাদের সংবিধানের ম্যান্ডেটও এটা। তো যদি ভবিষ্যতে থাকবেন এটা বলা যায় না, একটা দলের না থাকতে পারে, কয়েকটা দল মিলে। কারণ এই ইস্যুটা কিন্তু রাজনৈতিক ইস্যু না, এই যে কনস্টিটিউশনাল ইস্যু। আমাদের বিচার বিভাগগুলোর সমস্ত দলমত ভেদাভেদের ঊর্ধ্বে, লাস্ট রিসোর্ট অফ দ্য পিপল, মানুষের শেষ আশ্রয়স্থল, আমাদের সর্বোচ্চ আদালত এটা। এখানে কোনো কি বলে অসদাচরণে অভিযুক্ত বা যার প্রতি মানুষের আস্থা নাই, দুর্নীতি বা অসদাচরণ অভিযোগ আছে, তিনি তো বিচারক থাকতে পারেন না। উনি থাকলে কি হবে, আপনার বিচার বিভাগের ভাবমূর্তি ক্ষুণ্ণ হবে। বরং তাকে বিতরণ করে অপসারণ করতে পারলে বিচার বিভাগের ভাবমূর্তি উজ্জ্বলতর হবে। জি, কিন্তু 2/3 পেতে গেলে কি আবার সংবিধানের 70 অনুচ্ছেদ কি কোনো রকম? দিস ইজ ডেফিনেটলি এ ভেরি পার্টিনেন্ট কোয়েশ্চেন। কারণ আর্টিকেল 70 ইজ আ পলিটিক্যাল আর্টিকেল। ওটা একটা রাজনৈতিক দলের ইন্টিগ্রিটিটাকে ঠিক রাখার জন্য উইদিন দ্য পার্লামেন্ট, যাতে এই রাজনৈতিক দলের একটা সিদ্ধান্তের বাইরে তার দলীয় এমপিরা যাতে না যেতে পারে, সেই জন্য আর্টিকেল 70। ইন আদারওয়াইজ একটা জজ সাহেবের অপসারণে প্রত্যেকটা মানুষ তার নিজস্ব বিবেকে যে এটা এক্সারসাইজ করবে, সেটা আর্টিকেল 70 জন্য করতে পারবে না। আর্টিকেল 70 থেকে যদি ডিরেকশন আসে যে না তোমার এই পক্ষে ভোট দিতে হবে, তাহলে সে পক্ষে ভোট দিতে হবে। তো কাজেই এই অপসারণটা অনেকটা ক্ষেত্রে রাজনৈতিক দলীয় সিদ্ধান্তের ব্যাপার হয়ে যেতে পারে। সেই জন্যে আমি আমার মতে আর কি, আমি যেটা এই ষোড়শ সংশোধনীতে নাই, ওটা থাকলে বেটার হতো, তাহলে আরও স্বচ্ছ হতো জিনিসটা। ষোড়শ সংশোধনীতে যদি এই প্রভিশনটা থাকতো যে ইন দ্য কেস অফ আ মোশন, যেটাতে নাকি ওই বিচারপতির অপসারণের দাবিটা উঠবে, সেটার ভোটে দেওয়ার ক্ষেত্রে 70 সংবিধান প্রয়োগ হবে না, 70 অনুচ্ছেদ প্রয়োগ হবে না। এটা যদি থাকে তাহলে এটা ফ্রি হয়ে গেল ফর অল দি পার্লামেন্টারিয়ানস টু ভোট ফর দিস বাই ইটস ওন উইল। এখন এই 70 অনুচ্ছেদ আমার একটু কথা আছে, এইটা নিয়ে অনেক সব রাজনৈতিক দল এবং আমাদের মাননীয় অনেকেই বলেন যে আমরা 70 অনুচ্ছেদের জন্য কথা বলতে পারি না। এটা আমি মনে করি যে একটা আত্মপ্রতারণা। আপনি ব্রিটিশ পার্লামেন্টের দিকে দেখেন, আমি আওয়ামী লীগ থেকে ইলেক্টেড হলাম, আওয়ামী লীগ ধরুন একটা ইস্যুতে একটা সিদ্ধান্ত নিল যে আমরা এই একটা রেজুলেশন নিব। আমি ব্যক্তিগতভাবে আওয়ামী লীগের সদস্য হিসেবে মনে করি এই স্ট্যান্ডটা কারেক্ট না। সুতরাং আমি অন দি ফ্লোর অফ দি পার্লামেন্ট আই ক্যান মেক এ স্টেটমেন্ট যে এই যে আমার দল যে সিদ্ধান্ত নিয়েছে, যে মোশন নিয়েছে, এই মোশনটা আমি সমর্থন করি না, কারণ এই ত্রুটি, এটা জাতির স্বার্থে হবে না, এটা জাতির স্বার্থের বিরুদ্ধে যাবে। I can take this stand and I can vote against the party. তাহলে কি হবে? না হবে কি হবে, আমার সদস্য পদটা চলে যাবে। না 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 না, পদ চলে যাবে। ঠিক সেভাবে না, না সেভাবে না, যেই আমি ভোট করব against the whip, যখন let us put the against the whip খোলা হবে। হ্যাঁ এই তো হুইপই তো না, আপনি ফ্লোরে দাঁড়ায় গেলেন ইনস্ট্যান্টলি, দাঁড়ায় ভোটিং এর সময় তো হুইপ ভোটিং এর সময় যখন তরুণদের প্রেক্ষাপটটা আমরা সকলে জানি। একটু বলে যখন ভোটিং হবে কিন্তু হুইপ আসবেই। আচ্ছা হ্যাঁ, তাই আমার সদস্য আমাকে আমার হুইপ বললো যে মোশনের পক্ষে ভোট দাও, আমি বললাম যে না আমি এই কারণেই আমি বিপক্ষে ভোট দিলাম, আমার সদস্য চলে গেল। আমার কথা হলো তখন আমি আমার যদি এই স্ট্যান্ডটা কারেক্ট হয়ে থাকে, আমি আই ক্যান গো ব্যাক টু মাই কনস্টিটুয়েন্সি, আই ক্যান কন্টেস্ট ইন দি বাই ইলেকশন। দেখেন আপনি ইংল্যান্ড দেখেন, ইরাকের যুদ্ধের সময় লেবার পার্টি রিজাইন দিল, দিয়ে সে আবার ইলেকশন করলো, করে হি হ্যাজ বিন রিইলেক্টেড। সেটা এখন আমাদের যে সাহেবদের দ্যাট ইজ ইংল্যান্ড এইখানে প্রসিজার অলসো ডিফারেন্ট। ইউ সি, আপনি একটা ইস্যু যখন নাকি ওই ধরনের একটা ইস্যু হয় তখন মেজরিটি কথা যেটা বললেন, এখন উনি যে কথাটা বললেন যে টোটাল মেজরিটি যে পার্টি থাকতে হবে তা না। এখন এই যে এটা জাতীয় সংসদে প্রকাশ্য আলোচনা হবে,
আমার বিরুদ্ধে কি অভিযোগ, এর পোষকতায় কি প্রমাণ আসলো, আর আমি আমার আত্মপক্ষ সমর্থনে কি বললাম, এটা তো অল এমপি নিবে। এখন যদি দেখা যায় সত্যিকার অর্থে আমার বিরুদ্ধে অভিযোগটা প্রমাণিত হলো, বিরোধী দলে যারা আছে তারা যদি ভোট না দেয়, আমাদের জনগণের মধ্যে একটা বিরূপ প্রতিক্রিয়া হবে এবং তারা পরবর্তী নির্বাচনে সেটার ফল ভোগ করবে। না, একটা দুর্ভাগ্যজনক বিষয় হলো আমরা এই বিষয়টাকে দলীয়ভাবে চিন্তা করছি। একজন বিচারপতি যদি অসদাচরণ যায় অভিযুক্ত হয়, তার বিরুদ্ধে অভিযোগ যদি প্রমাণিত হয়, এটা তখন আর দলীয় বিষয় থাকবে না। তো সরকার দল সকলে মিলে যে বিষয়টা আছে তা তো একরকম দলকে চিন্তা করতে বাধ্য করছে আমাকে। দলকে না, এটা আপনাকে একটা রক্ষা কবচ বিচারপতিদের। বিচারপতিদের সিকিউরিটি অফ দেয়ার সার্ভিস ইজ এ প্রিকন্ডিশন ফর রুল অফ ল অ্যান্ড দ্যার ইজ ইন্ডিপেন্ডেন্স অফ জুডিশিয়ারি। বিচারপতিদের চাকরির নিরাপত্তা তাদের স্বাধীনভাবে কাজ করার জন্য পূর্ব শর্তে। আচ্ছা, আমি একটা কথা বলি কনজারভেশনের, ইফ ইউ ডোন্ট মাইন্ড। আজকে ধরেন মিস্টার এক্স ইজ এ প্রধান বিচারপতি, ঠিক আছে, মিস্টার এক্স আজকে আওয়ামী লীগের ভেতরে ইজিলি 2/3 রেজ করা যায়, এবং সেটা যদি আর্টিকেল 70 থাকে তাহলে অবশ্যই রেজ করা যায়। কিন্তু যদি আর্টিকেল 70 না থাকতো, এই মিস্টার এক্সকে অপসারণের ব্যাপারে দেখা যেত 300 সংসদ সদস্যের মধ্যে হয়তো 150 ডিভিশন হয়েছে, সেখানে যার যার মতো করে সে কিন্তু ভোটটা দিয়ে তার অপসারণটা করতে পারতো। কিন্তু এখন আপনি পাচ্ছেন না, কারণ আপনি দলীয় হচ্ছে একটা দিকে আলোচনা। আমি অন্যভাবে বলতে চাচ্ছি, এখানে পূর্ব শর্ত হলো 96 অনুচ্ছেদের তার বিরুদ্ধে অভিযোগটা প্রমাণিত হতে হবে। প্রমাণিত কিভাবে? সেখানে তদন্ত লাগবে, সাক্ষী যারা লাগবে, আপনার ট্রায়াল লাগবে, শোকজ লাগবে, পার্সোনাল হিয়ারিং লাগবে, প্রসিডিউর লাগবে। এই প্রসিডিউরটা এখন নাই, ওই প্রসিডিউরটা ফ্রেম করতে হবে। আমাদের মাত্র ল্যাকিং এর প্রয়োজন হয় নাই। এখন পর্যন্ত ভারতবর্ষে এত বছরে 26টা হাইকোর্ট, ভারতবর্ষে 26টা হাইকোর্ট, একটা সুপ্রিম কোর্ট, এই পর্যন্ত 2জন না 3জনের বিরুদ্ধে অ্যাকশন নিতে গেছে, তখন তারা রিজাইন করেছে। এই গত 70-80 বছর, 70-70 বছরে আমাদের দেশে ইনকোয়ারি কমিটি, 3জনের ইনকোয়ারি কমিটি, চিফ জাস্টিস অ্যান্ড দ্য নেক্সট 2 সিনিয়র জাজেস, এটা হলো কলেজিয়াম হয়। আর আমাদের দেশে এমনটি এখনো তেমনভাবে হয়নি। এখন বিচারপতিদের আমরা বললে মানুষ কিন্তু ভুল বুঝে, যাদের প্রতি অভিযোগটা আসবে বিচারপতি মনে হলেই মনে হচ্ছে সবাই অপরাধী, অভিযুক্ত, অপরাধী, যার বিরুদ্ধে প্রমাণিত। এখানে সংবিধানের শব্দ হলো প্রমাণিত অসদাচরণ। প্রমাণিত হতে হলে একটা ইনকোয়ারি হতে হবে, তদন্ত হতে হবে, একটা অ্যাডিকুয়েট প্রসিডিউর নাইলে তো হবে না। এখন যেভাবে বলা হচ্ছে সংসদ বনাম বিচার বিভাগ, কিন্তু না, তা না, এটা তো কোনো অবস্থায় না। আরেকটা বিষয় আমি রাষ্ট্রের 3টা ভাগ আছে, বিচার বিভাগ, নির্বাহী বিভাগ, আইনসভা। প্রত্যেকটা ভাগ আপন আপন বলয়ে অধিক্ষেত্রে তারা স্বাধীন, ইন্ডিপেন্ডেন্ট ইন অ্যাকশন, কর্মে স্বাধীন, সেপারেশন অফ পাওয়ার। জি, সুতরাং এখানে যে আমরা কেউ কারোর বড়ও নয়, কেউ কারোর থেকে ছোট হয় নয়, প্রত্যেকটা বিভাগ যার যার অধিক্ষেত্রে জুরিডিকশনে তারা স্বাধীনভাবে কাজ করবে। দে আর ইন্ডিপেন্ডেন্ট ইন দেয়ার অ্যাকশন, ইন ডিসচার্জিং দেয়ার ডিউটিস and responsibilities. জি, অন্য আরেকটি বিষয়ে কথা বলছে যে যখন বলা হচ্ছে যে রাইটের মধ্যে যখন বলা হচ্ছে যে এই ষোড়শ সংশোধনী অবৈধ করা হচ্ছে, তখন কি আসলে এই সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল কার্যকর হয়ে যাবে? এ নিয়েও আমরা অনেক রকম তর্ক বিতর্ক দেখছি। এটা দ্বিমত আছে, দুইটা মত আছে। একটা হলো আমরা মনে একটা মত হলো যে অটোমেটিক্যালি রেস্টোর করবে, আর একটা মত হলো যে না, সংসদের প্রয়োজন হবে। আমাদের প্র্যাকটিস কনভেনশন হলো সংসদের মাধ্যমে এটা নতুনভাবে প্রতিস্থাপিত হবে। কারণ হচ্ছে এটা বাতিল হয়ে গেছে অলরেডি, আগের প্রভিশনটা বাতিল হয়ে গেছে। বাতিল হয়ে যাওয়ার পরে সাবসিকুয়েন্ট যে অ্যাক্টটা সেটাকে আবার রিভাইভ করলো। নর্মালি সেই অ্যাক্টের মধ্যেই একটা থাকে, পোর্শন থাকে, যেটা এটার এই ক্ষেত্রে কি কি হবে না হবে সেটার উপরে তার একটা বক্তব্য একটা থাকে সেখানে। এখানে তো বাতিল হয়েছে, বাতিল হওয়ার পরে আজকে অ্যাপেলেট ডিভিশন যে জাজমেন্টটা দিয়ে দিল, এই জাজমেন্টে নিশ্চয়ই there are some guidelines about what will happen after this particular রায়। আর যদি সেরকম কোনো গাইডলাইন না থাকে, তাহলে বাতিলকৃত জিনিসটাকে আবার পুনর্জীবিত করতে হলে আমার মনে হয় সংসদের দিতে হবে। আমি অত্যন্ত বিনয়ের সাথে ওনার কনক্লুশনটাতে যে ডাইরেকশন না দিলে, ডাইরেকশন দেওয়ার কোনো স্কোপ নাই। আপনি আর্টিকেল 102 সাব আর্টিকেল 1 and 2 পড়ে দেখেন হোয়াট ইজ দি স্কোপ অফ দি সুপ্রিম কোর্ট ইন্টারফেয়ার। দেখেন অনলি হোয়াট আর দ্য রুল স্যার, না, when a virus of an act is called in question, High Court under Article 2
Consequently, the appellate division has only jurisdiction to decide whether the amendment of the constitution or if relates to a law, whether it is virus or ultra virus of the constitution. তারা সব বিবেচনা করবে এই আইনটা অবৈধ বা এই সংশোধনীটা অবৈধ। এ বলা ছাড়া আর কিছু বলার বলে যেটা সেটা বিয়ন্ড দি স্কোপ অফ বিয়ন্ড দি স্কোপ অফ আর্টিকেল 102। যেমন 8th অ্যামেন্ডমেন্টের কেসে কি বললেন, ওনারা বললেন সংশোধনীটা অবৈধ, আবার একটা সেন্টেন্স দিয়ে দিলেন যেটা নট উইদিন দি স্কোপ অফ আর্টিকেল 102, উই রেস্টোর আর্টিকেল 100, অরিজিনাল আর্টিকেল 100, which is absolutely without jurisdiction. কিন্তু গভর্নমেন্ট সেটা অ্যাকসেপ্ট করে নিয়েছে। Nobody has called in question. An illegal act remains legal so long it is not challenged. An illegal act is always illegal. Is always wrong. এই যে পঞ্চম সংশোধনী প্রধান বিচারপতি কত কথা কইছে, এগুলো কি আপনার কওয়ার কথা হয়েছে? তারপরে কিন্তু সংবিধান সংশোধনী বাতিলের রায় তো প্রথম না, অনেক হয়েছে। কেন এবার আসলে এত আলোচনা সমালোচনা তর্ক বিতর্ক হচ্ছে? কারণ হচ্ছে কি সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল বলবৎ হতে যাচ্ছে কিনা তার জন্য, নাকি সংসদের হাতে সবকিছু রাখতে চাই তার জন্য? এইটা হলো আমাদের বর্তমান রাজনৈতিক সংস্কৃতির কারণে জনমনে এটাকে কিন্তু ফ্যানিং আপ করছে কিন্তু পলিটিক্যাল পার্টিগুলি। সাধারণ মানুষের মধ্যে কিন্তু এই বিতর্ক নাই। এটা রাজনৈতিক দল এবং রাজনৈতিক দলের মানে কঠোর সমর্থক আইনজীবীরা এখন একটা রাজনীতি হয়ে গেছে। আলোচনাটা এমন ভাবে চলছে এখন জনমনেও প্রশ্নটি জেগে গেছে কি কারণে। প্রত্যেকটা জিনিসের পেছনে তো রাজনীতি হয়ে যাচ্ছে। আজকে এটা বিটুইন সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল অ্যান্ড ষোড়শ সংশোধনী দেখা হচ্ছে এটা আওয়ামী লীগের, এটা বিএনপির, এই দেখা হচ্ছে। এটা দুর্ভাগ্যজনক। জি, আরো বেশ কিছু বিষয় নিয়ে কথা বলতে চাই, তবে আরেকটা বিরতির সময় হয়ে গেল। নিচ্ছি বিরতি, ফিরবো খুব অল্প সময়ের মাঝে। বিরতির পর আরো একবার আমন্ত্রণ একত্র সংযোগ এবং প্রথমে একজন দর্শক ফোন নিতে চাই। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, দর্শক বলুন। আমি মাহমুদ ইসলাম, ঢাকা থেকে। জি, যে সম্মানিত আপনাদের প্রতি একটা প্রশ্ন মেহমানদের প্রতি, যে বর্তমান প্রেক্ষাপটে আমরা কি পুরোপুরি ভাবে 72-এর সংবিধানে ফিরে যাওয়া সম্ভব কিনা? কারণ 72-এর সংবিধানে বিচারপতিদের বয়স যা ছিল এখন তা নেই, এবং সংরক্ষিত মহিলা আসন যা ছিল এখন তার আরো বেড়ে গেছে বিভিন্ন ইস্যু। তাহলে এগুলো কি আসলে বাস্তবে কি আমরা 72-এর সংবিধানে ফিরে যেতে পারবো? জি দর্শক, ধন্যবাদ। 72-এর সংবিধান ছিল মূল সংবিধান। অনেক যে কথাগুলো বলেছে ঠিক, বয়সের ব্যাপারটা এগুলো পরিবর্তন হয়েছে সময়ের বিবর্তনের সাথে সাথে। যতদূর সম্ভব মূল স্পিরিট যেটা সেটা ফিরে যাওয়া গেলে জনগণের আপনার পার্লামেন্ট হবে, সেটা জনগণের ইচ্ছার প্রতিফলন করবে। আমাদের 72-এর সংবিধানের মূল ভিত্তি ছিল বঙ্গবন্ধু যেটা করেছিলেন, যে জনগণের অভিপ্রায়, জনগণের ইচ্ছা হলো এই সংবিধানের ভিত্তি। এটাই বঙ্গবন্ধুর নেতৃত্বে 1972 সালে যে পার্লামেন্ট ছিল সেখানে আমরা এটা করেছিলাম। এখন আমাদের আর্টিকেল 96 72 সংবিধানে ছিল, এখন এটা মূল সংবিধান। এইটা কিভাবে আপনার বাতিল হলো না হলো পুরো আপনার রায় না পাওয়া পর্যন্ত আমরা বুঝতে পারছি না। এটা একটা বিরাট প্রশ্ন, এবং যারা এই রিটটা করেছে তারাও পার্সোনালি এগ্রি কিনা আমার মনে হয় না। এই রিটটাই মেনটেনেবল আমার কাছে মনে হয় না। তো নিশ্চয়ই এটার জবাব সুপ্রিম কোর্ট দিয়েছে, এটা পুরো রায় দেখলে আমরা বুঝতে পারবো। কিন্তু পাশাপাশি এই প্রশ্ন আসলে জাগছে, একদম সাধারণ মানুষের মনেই প্রশ্নটি জাগছে যে বর্তমান যে অবস্থাটি যাচ্ছে তাতে বিচারপতি অপসারণের ক্ষমতা আসলে কার হাতে থাকবে না থাকবে তা আসলে কতটুকু গুরুত্বপূর্ণ, কেন গুরুত্বপূর্ণ? এটা গুরুত্বপূর্ণ তো বটেই, কারণ আপনি বিচারক, সে রাষ্ট্রের সমস্ত অভিযোগের বিচার করছে, সরকারি কর্মকর্তা থেকে শুরু করে সাধারণ মানুষের প্রত্যেকেরই হচ্ছে আইনের শাসন। যদি আপনার দেশে আনতে চান তাহলে আইনের অধীনে আপনাকে কাজ করতে হবে। আইনের শাসনটাকে সুরক্ষিত করছে কারা? বিচারকরা, জুডিশিয়ারি। এবং সেটা যদি নিরপেক্ষ না হয়, সেটা যদি অ্যাবসলিউটলি অবাধ স্বাধীনতা যদি তাদের না থাকে বিচার কার্য নির্বাহে, তাহলে ন্যাচারালি সেটা টেইন্টেড হয়ে যাচ্ছে এবং সেখানে স্বার্থ সংশ্লিষ্ট বিষয় চলে আসছে। কাজেই এই বিচারকদের এই বিচারালয়টাকে সম্পূর্ণভাবে নিষ্কলুষ রাখতে এটা তো ডেফিনেটলি ইজ নেসেসারি, আমাদের জাতীয় কর্তব্য। এটা জি, এটা আমাদের জাতীয় কর্তব্য।
কিন্তু আমাদের জাতীয় রাজনৈতিক সংস্কৃতি উল্টা। আমাদের শাহাবুদ্দিন সাহেব যখন প্রেসিডেন্ট ছিলেন, তিনি একটা স্পিচে বলেছিলেন, যখন যেই দল বিরোধী দলে থাকে তারা বিচার বিভাগের স্বাধীনতার জন্য খুব মরিয়া হয়ে কথা বলে সংগ্রাম করে, আবার সেই দল যখন ক্ষমতায় যায় তখন তারা আর বিচার বিভাগের স্বাধীনতা দিতে চায় না। এবং আপনিও একটা আর্টিকেলে লিখেছিলেন ওয়েন ইউ আর ইন অপোজিশন, যে বিচার বিভাগের স্বাধীনতা চাই, ক্ষমতায় যাওয়ার পর সে কথা ভুলে যাচ্ছেন। এটা হলো আমাদের দুঃখজনক, আমাদের রাজনৈতিক অপসংস্কৃতি। স্পেশাল পাওয়ার্স অ্যাক্ট তো ওইভাবে বেঁচে আছে এখন। হ্যাঁ, তো এখন কথা হলো যে আমাদের রাজনৈতিক সংস্কৃতিতে একটা পরিবর্তন আনতে হবে। আমরা সব কিছুতেই রাজনীতি যদি চিন্তা করি তাহলে কিন্তু আমাদের জাতির অগ্রগতি প্রতিহত হবে, বন্ধকতার সৃষ্টি হবে এবং আমরা একটা সুষ্ঠু বিচার ব্যবস্থা পাবো না। সেই জন্য শুধু এই বিচারপতি অপসারণ কিভাবে হবে সেটা শুধু না, তার সাথে সাথে নিয়োগের ব্যাপারটা আমাদের দেখতে হবে। এবং 96 নিয়ে আমরা এত কথা বলছি, 95 নিয়ে তো কোনো কথা হচ্ছে না। এবং একটি বিষয় ছিল যে আইন হওয়ার কথা ছিল কিভাবে বিচারপতি নিয়োগ করা হবে। আরো বেশি না, সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হলো বিচারপতি নিয়োগ এবং অপসারণ, এই দুই ব্যাপারে 100% নিরপেক্ষতা রক্ষা করতে হবে। আমাদের বেস্ট অ্যাভেলেবল পারসনকে আমরা নিয়োগ দেবো, আর অপসারণের ব্যাপারও একটা প্রসিডিউরের মাধ্যমে করতে হবে, এমনি করা যাবে না। এই জন্য আমাদের এই সংবিধান ব্যাপারে আমাদের দ্বিমত থাকা উচিত না। এটার স্যাংটিটি, এটার অথরিটি, কর্তৃত্ব আমাদের রক্ষা করতে হবে সকলে মিলে। এই ব্যাপারে যদি আমরা বিভক্ত হয়ে যাই, দলীয় চিন্তা করি, তাহলে তো হবে। কিন্তু রাজনৈতিক সংস্কৃতির অংশ হিসেবে কি গত 45 বছরে এই আইনটি করা গেল না, কিভাবে বিচারপতি নিয়োগ হবে? এটা ব্যর্থতা আমাদের। আমরা তো ম্যাক্সিমাম টাইম তো মার্শাল ল এমডি ছিলেন বলতে গেলে। 2টা মার্শাল ল হলো বাংলাদেশে এই 45 বছরের মধ্যে, 20 বছরের মতো। মার্শাল ল ইজ নো ল, কিন্তু দুর্ভাগ্যজনক হলো আমাদের কোনো কোনো বিচারপতি বলেছেন আর বাকি সুপ্রা ল। এবং এইখানেও দেখেন, এইখানেও কিন্তু বিচারপতি যখন নিযুক্ত হন, আপনি ওথ নেন, আই উইল প্রটেক্ট, প্রিজার্ভ অ্যান্ড আই উইল প্রটেক্ট, ডিফেন্ড অ্যান্ড প্রিজার্ভ দি কনস্টিটিউশন। সেই শপথ নিয়ে বললো মার্শাল ল ইজ দি সুপার কনস্টিটিউশনাল ল। ইটস এ বেট্রায়াল টু হিজ ওথ। এটা তার শপথের প্রতি বিশ্বাসঘাতকতা। মার্শাল হতে গেলে কয়েক বছর, আর বাকি বছরগুলি হলো আমাদের মুখোমুখি পাল্টা। ওই যে আপনি বললেন যে বাস্তব অবস্থার প্রতি আইনের বিশ্লেষণ, যে আপনি একটা গুরুত্বপূর্ণ কথা বলেছেন, আমি স্পষ্টভাবে বলতে চাই। আপনি আর্টিকেল লিখেছিলেন? হ্যাঁ, আমিও লিখেছিলাম। শপথের প্রতি এটা বিশ্বাসঘাতকতা। জাস্ট ক্যানট, জাস্ট ক্যানট বাউ ইজ। আমরা সেই আর্টিকেলটা ডিএলআর এ পাবলিশ হয়েছে। জি জি, কিন্তু অন্যদিকে আবার যেটা দেখা যাচ্ছে সংসদের হাতে থাকবে কি থাকবে না তা নিয়ে তো আসলে এত কথা, যেটি রায় হয়ে গেল যেটা অবৈধ করে দেওয়া হলো। সংসদের হাতে থাকলো, আমি এটা কালকে চ্যানেলাইতে বলছি, সংসদের হাতে থাকলো না সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে গেল বা অন্য কোনো একটা পন্থায় গেল, এইটা নিয়ে আমাদের মাথা ব্যথা করার কারণ নাই, কারণ হবে না। যদি আমরা নিয়োগ বিধিটা একটা স্বচ্ছ পদ্ধতির মাধ্যমে দক্ষ, যোগ্য, অবিতর্কিত ব্যক্তিদেরকে যদি আমরা বিচারপতি হিসেবে নিয়োগ দিতে পারি, সেই ক্ষেত্রে আপনার এই বিতর্কগুলি আসবে না। এটা উত্তর আছে আমার কাছে। সংবিধানের 96 অনুচ্ছেদে যে মর্ম কথা, বিচারপতি নিয়োগ এবং অপসারণের ব্যাপারে সুস্পষ্ট আইন বিধি থাকা উচিত। আজকের আলোচনা আমরা করতে চাই সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অনতিবিলম্বে বিচারক নিয়োগের জন্য আইন, অপসারণের জন্য আইন করা উচিত। আমাদের দাবি হলো আপনার কাছে আপনাদের কোনো কিছু স্বচ্ছ হবে না until and unless the parliament which makes the law is স্বচ্ছ। সুজান কথা, ওখানে ট্রু রিপ্রেজেন্টেশন অফ দ্য পিপল হতেই হবে, কোনো খণ্ডিত ভাবে কোনো সংসদ হবে। জি, সংসদের যে বিষয়টি বলছেন যে ট্রু প্রেজেন্টেশনের কথা যে বলছেন, সেখানে সংসদকে যদি সার্বভৌম করার জন্য এই বিচারপতি অপসারণের ক্ষমতাটি দেওয়া হয়, মানে ষোড়শ সংশোধনী যেটি ছিল, 40 বছর তো আসলে পার হচ্ছে, তাহলে কি 40 বছরের মধ্যে সংসদ সার্বভৌমত্ব পায়নি? যারা এই পার্লামেন্টের কাছে ক্ষমতা দেওয়ার বিরোধী করেন তাদেরকে আমি প্রশ্ন করেছি, 71 থেকে 75, আপনার 78 থেকে এই গতকালকে পর্যন্ত আপনার এই বিধানটা প্রচলিত ছিল পার্লামেন্ট হাতে। কোনো একটা উদাহরণ আমরা বাস্তব উদাহরণ দেখাতে পারবো বাংলাদেশে যে এই সময়ের মধ্যে পার্লামেন্ট তার এই ক্ষমতা থেকে অপব্যবহার করেছে? নাই। তাহলে আপনার মনে সংশয়, দ্বিধা, সংকোচ কেন? আপনি এই বিধানটা পার্লামেন্টের কাছে থাকলে আপনি ভীত সন্ত্রস্ত কেন? কি কারণে? কোথায় বাস্তব সংসদ রিপ্রেজেন্টেটিভ অফ দ্য পিপল অফ বাংলাদেশ? এই প্রশ্নটা আপনার এটা বিশ্বাস করতে হবে, এবং জনগণের ইচ্ছা এবং এই জনপ্রতিনিধিরা আপনার প্রতিফলন করা। কনস্টিটিউশন যখন ফ্রেম হয়, ডক্টর আম্বেদকর ওয়াজ দি ল মিনিস্টার, তো
তখন পার্লামেন্টে এই প্রশ্ন উঠলো ইন্ডিয়ান গণপরিষদে যে এই বিচারপতির অপসারণের ক্ষমতাটা আমরা প্রধান বিচারপতির কাছে দিব না আমাদের সংসদের কাছে রাখবো। একটা মত হলো যে আমরা প্রধান বিচারপতি অত্যন্ত বিজ্ঞ দক্ষ তার সততা দক্ষতা নিয়ে আমাদের কোনো নাই, ওনার হাতে দেওয়া উচিত। তো উনি বললেন যে আপনারা যে কথা বলেছেন তার সাথে আমি শতভাগ একমত। আমাদের প্রধান বিচারপতির বিপক্ষে বলার মতো কিছু নাই। আমি শুধু একটা কথা বলতে চাই যে প্রত্যেক ব্যক্তিরই কিন্তু একটা লিমিটেশন আছে, মানুষ মাত্রই আছে। তো আপনারা কি এক ব্যক্তির হাতে এই ক্ষমতাটা দিবেন না 300 লোকের হাতে এই ক্ষমতাটা রাখবেন, যারা জনগণের দ্বারা প্রতিনিধিত্ব করার জন্য? এইটা আপনারা আলোচনা বিশ্লেষণ করে সিদ্ধান্ত নেন যে এক ব্যক্তির হাতে এই ক্ষমতাটা দিবেন না 300 জনের হাতে রাখবেন। তখন আলটিমেটলি তারা এনএসসি গিয়ে বললো দে ক্যাপ্ট ইট উইথ দি পার্লামেন্ট। এবং ইন্ডিয়ান পার্লামেন্টে, শুধু ইন্ডিয়ান পার্লামেন্টে যত জায়গায় এই বিধান আছে পৃথিবীর কোথাও একটা এক্সাম্পল দেখাতে পারবেন না যে এনি অফ দি পার্লামেন্ট হ্যাজ মিসইউজড দ্যাট পাওয়ার। গত 70 বছর 100 কোটি লোকের দেশ, একটা ঘটনা তো ঘটে না এরকম। এই যে 76 বছর বয়সে। জি, এখন আসলে সময়ের দিকেই তাকিয়ে থাকতে হবে, পূর্ণাঙ্গ রায়টি প্রকাশ পাবে এবং তারপরে কোন দিকে যাচ্ছে কি হচ্ছে সেই বিষয়গুলো নিশ্চয়ই আমরা বুঝতে পারবো। জি জি, আবারও ধন্যবাদ জানাচ্ছি সকলকে আমাদের সময় দেওয়ার জন্য। দর্শক আপনাদেরকেও ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, থাকবেন একাত্তরে।